ভীষণ ক্ষিপ্ত দৃষ্টিতে তোরার দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো আহান। তোরা ভয়ার্ত চেহারায় একবার সেই পানে চেয়ে খাট থেকে নেমে যেতে লাগলেই আহান ঝড়ের বেগে এসে জাপটে ধরল তোরাকে। বিছানায় ফেলে আগের চেয়েও দ্বিগুণ জোরে চেপে ধরল তোরার দুবাহু। দৃঢ় বন্ধনের চাপে তোরা ব্যথায় মৃদু শব্দ করার আগেই ক্ষিপ্ত নজরের চোখটা খুব কাছে এলো, যাতে স্পষ্ট দাম্ভিক্যের আভাস। তীক্ষ্ণ চাহনি তোরাতেই আবদ্ধ রেখে বলো, বউগিরি দেখানোর খুব শক্ত, তাই না? কথায় কথায় আমাকে ইগনোর করা শিখেছ, আমাকে আবার পরপুরুষ বলে অন্য ঘরেও থাকার দুঃসাহস করেছ। বেশ, তবে এবার আমিও স্বামীগিরি ফলাবো। বলেই তোরার হাতে চেপে রাখা হাতের পুরুষালী আঙ্গুল তোরার আঙ্গুলের মাঝে দিয়ে চেপে ধরল। দৃঢ় হলো আরো হাতের বন্ধন। তোরার শরীরের ওপরে ভার ছেড়ে দিল আহান। সমুদ্রের ন্যায় উথাল পাথাল ঘন নিঃশ্বাস আরো কাছাকাছি থেকে আশ্রে পড়ছে তোরার সারা মুখে। বিস্ফোরিত দৃষ্টিতে চাইল তোরা আহানের দিকে। লোকটা কি বলছে? স্বামীগিরি ফলাবে মানে? তোরার ভাবনাকে ছেদ করে আহান রাশভারী কণ্ঠে হিম হাওয়ার মতো শীতলতা ছড়িয়ে বলল, বউ না তুমি আমার? তাহলে আমিও তো তোমারই স্বামী। তাই শুধু তোমার সাথে ঘুমাবই না, আজ আরো অনেক কিছু করব, যা প্রত্যেক স্বামীরাই করে তার বউয়ের সাথে। সো আর ইউ রেডি ফর ইট তোরা রানী? চোখে মুখে বিস্ময় আরো কয়েক গুণ বেড়ে গেল তোরার। বুকের ভেতর ধূপকারের ছন্দময় ক্রিয়াটার বেপরোয়াতা প্রচন্ড ভীত আর শঙ্কিত করে তুলল তোরাকে। হাতে এত জোরে চেপে ধরেছে যে সরাতেও পারছে না আহানকে। নিজের শরীরের ওপরে পুরুষালী স্পর্শের এতটা নৈকট্য তোরার অর্ধেক শক্তি খুইয়ে দিয়েছে। চোখ বন্ধ করে বার কয়েক ঢোক গিলল। আহান চোখে উপহাস আর ঠোঁটে রহস্যময়ী বাঁকা হাসি দিয়ে বলল, আমি কাছে আসলেই তো নিয়ে যাও, ধরলে তো খুঁজেই পাওয়া যায় না। আমি স্বামিত্ব ফলালে সহ্য করতে পারবে তো? চোখ খুলে তাকালো তোরা। আহান তার শরীরে, তার স্পর্শ আর নিখুঁত দৃষ্টি সবটাই তার নিকটে, ভীষণ নিকটে। অপলক চাইল তোরা আহানের গহীন দৃষ্টিতে, যেন ওপরে দেখানো অভিমান, কপট রাগ সবটা চিড়ে ভেতরে অনুভূতিগুলো বেরিয়ে আসতে চাইল। তবুও নিজেকে সংযত করে অন্যদিকে চাইল। নিষ্প্রভ কণ্ঠে বলল, ছাড়ুন আমাকে। চোখ এই দিকে ফেরাও, আমার চোখের দিকে তাকাও। আহানের কথায়ও তোরা হেলদোল করল না, ঠাই অন্যদিকেই চেয়ে থাকলো। আহান ভুরুকুটি করে তোরার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। হাতের ভাঁজ থেকে আঙ্গুল ছাড়িয়ে তোরার থুতনিতে রেখে নিজের দিকে ফিরিয়ে বলল, আমার পুরো কথাটা তুমি না শুনে ওভাবে চলে এলে, আর এখনো রাগ করে আছো? আমি বলতাম তুমি আমার ওয়াইফ, তার আগেই তুমি চলে এসেছো। তোরার প্রতিক্রিয়াহীন নিস্তেজ চোখে তাচ্ছিল ফুটে উঠল। উপহাস করে বলল, আমাকে তো আপনিই বলেছিলেন যাতে বিয়ের কথাটা কেউ না জানতে পারে। তাহলে আপনি কেন পলি ম্যাডামকে বলতেন যে আমি আপনার বউ? এ কথা আপনি আমায় বিশ্বাস করতে বলছেন? তোরার তাচ্ছিল ভরা কথায় আহান খানিকটা ভড়কে গেল, ভাবাবেগে বিব্রত হয়ে গেল, যেন জড়তায় আটকে গেল শব্দ। আহানের অপ্রস্তুত চাহনিটা তোরার দৃষ্টিগোচর হলো না। অবজ্ঞাসূচক হাসি দিয়ে বলল, থাক, আপনাকে কিছু এক্সপ্লেন করতে হবে না। আমি কে যে আমাকে কৈফিয়ত দিতে হবে? ওই যে বললাম, দয়া করে রেখেছেন নিজের ঘরে, আমায় যে বউ হিসেবে মানেন না, এই কথাটা কম করে হলেও আমার মাথায় গেঁথে দেওয়ার মতো বারবার বলেছেন, তাই না? আমি আর আপনার বউ হয়ে থাকতে চাই, আর নাইবা কোনো অধিকার বা স্বীকৃতি চাই। কাট কাট গলায় বলা তোরার কঠিন শব্দগুলো আহান নিঃশব্দে কোনো প্রতিক্রিয়াহীনভাবে শুনে নিজের ভারটা সরিয়ে নিল। হাতের ভাঁজ খানিকটা আলগা করে বলল, তুমি কি চাও বা না চাও সেসব আমি জানতে চাই না। রাতে তুমি অন্য কোথাও ঘুমাতে পারবে না। যদি আমাকে পরপুরুষই মনে হয়, তবে পরপুরুষের সাথেই থাকার মতো পাপটাই তোমায় করতে হবে। নির্লিপ্ত কণ্ঠস্বর আহানের তোরাকে ছেড়ে ওর গা ঘেঁষে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। এই পর্যায়ে তোরার ভীষণ রাগ হলো। এমন কেন লোকটা? চটে গিয়ে বলল,
কেন শুনবো আমি আপনার কথা? মানব না। ঘাড় কাত করে তাকালো তোরার দিকে। আবারও স্কুলের পেট মোটা হেডমাস্টারের মতো কপালে ভাঁজ ফেলে তোরাকে কাঠখোট্টা ভাষায় বলল, কারণ আমি তোমার হাজবেন্ড, আর এটা অর্নিং আমার। না মানলে কি করে মানিয়ে নিতে হয় তা আমি বেশ ভালো মতোই জানি। বলেই তোরাকে উত্তর করার সুযোগ না দিয়েই আবারও বলল, ব্যাপারটা যেরকম ভাবছো আদৌ তেমনটা না। এখনো বাচ্চা আছো, তাই আবেগে পড়ে হুটহাট বাদরামি করবে, এটাই তোমার স্বভাব। কিন্তু যা করবে আমার সীমানার মাঝেই করবে, এর বাইরে না। পড়াশোনায় মনোযোগ দাও। আমার সব আচরণ ধরে বসে থাকতে হবে না, নিজেকে স্ট্রং করো। আমি চাই তুমি আমার না, নিজের পরিচয় গড়ে তোলো। তোমার বাবা তোমাকে যেমন করে দেখতে চেয়েছিলেন ঠিক তেমন করেই হও। বউ হওয়ার সময় এখনো অনেক আছে। আমি যদি এখনই স্বামিত্ব দেখাই তাহলে তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আমি ঠিক কি চাই, আমার কে হও তুমি, এটা আমি খুব ভালো মতোই জানি। তাই আবারও বলছি, সেসব নিয়ে তোমাকে বেশি ভাবতে হবে না। এবার চুপচাপ ঘুমাও, নাকি চাচ্ছ আমি স্বামীগিরি ফলাই? সব কথাটা শুনে তোরার মনোযোগ দিয়ে শুনলেও শেষের কথাটা শুনে তোরার কানটা গরম হয়ে গেল। একটা মানুষ কতটা বেয়াক্কেল হলে এই ধরনের কথা বলতে পারে? অসভ্য একটা। অসভ্য কেমন, কতখানি, আর ঠিক কতটা, এটা সময় হলে বুঝে যাবে। নাও স্লিপ। তোরার ফিসফিসিয়ে বলা কথাটা আহান শুনে আবারও দায়সারা উত্তর দিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ল। মাথার ভেতরে সবটা কেমন যেন গুলিয়ে গেছে তোরার। লোকটা আদৌ কি বোঝাতে চায়? গভীর ভাবনায় মত্ত হয়ে কখন তোরা ঘুমে বোধ হয়ে গেল টেরও পায়নি। সকালের রোদ চোখে পড়তেই চোখ মুখ ধরে এলো। টিপ টিপ করে নেত্রদয় খুলে তাকালো তোরা। আধ বোঝা চোখেই নড়চড় করতে গেলেই নিজেকে শক্ত কারোর বন্ধনে আবিষ্কার করলো। চোখ দুটো সম্পূর্ণ প্রসারিত করে তাকাতেই আহানের ঘুমন্ত চেহারাটা দেখতেই অধরে অদ্ভুত হাসির রেখা বয়ে গেল। লোকটা ঘুমের মাঝেই দুই হাতে কোমর জড়িয়ে ধরে রেখেছে তোরার। এতটা শক্ত করে ধরেছে যেন ছাড়লেই পালিয়ে যাবে। আনমনে হেসে মাথার চুলের মাঝে হাত বুলিয়ে দিল তোরা। কি করে বুঝবে না কেন এতটা মান অভিমান হয় তার? কেন ছোট ছোট আচরণেও এতটা বুক ভার হয়ে আসে তোরার? স্বামী নামক গম্ভীর মানুষটাকে সে তো একটু একটু করে ভালোবেসে ফেলেছে। লোকটার গোমড়া করে রাখা মুখ, গমগমে গলার ধমক, সবটা সহ্য হলেও তার পাশে অন্য কাউকেও বা তার ছোট ছোট আচরণ তাকেও ভীষণ পীড়া দেয় আজকাল। ঘুমের মাঝেও কিঞ্চিত নড়ে উঠল আহান। তোরা আহানের হাতটা ছাড়িয়ে নিতে গেলেই পারল না দৃঢ় হাতের বন্ধন আলগা করতে। ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিতেই নড়ে চড়ে উঠে বসল আহান। ঘাড়ের পেছনে হাত দিয়ে এদিকে ওদিকে ঘুরিয়ে বিরক্ত হয়ে বলল, এত উৎপাত করো কেন, হ্যাঁ বলো তো? উঠে 2 মিনিট কি স্থির থাকা যায় না? একে তো রাতভর আমাকে জ্বালিয়ে মারো, আবার এখন একটু শান্তিতেও ঘুমাতে দিবে না? বলেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো তোরা। কাট কাট করে বলল, তো আপনি আমাকে কেন ধরেছেন? এভাবে সাপের মতো পেঁচিয়ে ধরলে তো উৎপাত করবই। আপনি নিজের বালিশ ছেড়ে আমার জায়গায় এসেছেন কেন? ও তাই? আর নিজে যে সারাটা রাত আমার গায়ে হাত পা তুলে ছোড়াছুড়ি করো, তার বেলায় তাকিয়ে দেখো তো কার জায়গায় কে আছে। আহানের কথা মতো নিজের অবস্থান দেখেই তোরার মুখটা চুপসে গেল। তার মাথার নিচের বালিশ ফ্লোরে গড়াগড়ি করছে। সে নিজেই বরং আহানের বালিশে শুয়েছিল। বেচারা জায়গা না পেয়ে বালিশের নিচে একটুখানি জায়গায় শুয়েছিল। দোষটা নিজের জেনেও তোরা খটমট করে বাক্য করে বলল, আমি আপনার জায়গায় যাইনি, আপনি ইচ্ছে করে এমনটা করেছেন। আর মাঝখানের বালিশটা কই? হ্যাঁ, আপনি ওটা সরিয়েছেন বলেই তো। আমি সরিয়েছি? বাহ, রোজ রাতে ইচ্ছে করে আমার গায়ের মধ্যে সরে এসে আবার আমাকেই দোষ দিচ্ছ। রাতভর আমার ফায়দা নিয়ে আবার সকাল হলে আমার ওপরেই দোষ চাপিয়ে দেবে। বাহ, ইন্টারেস্টিং প্রক্রিয়া তো। লোকটা আসলেই একটা বজ্জাত, একেবারে বজ্জাতের বজ্জাত। এর সাথে মুখ লাগানো মানে নিজের পায়ে নিজেই কোড়ল মারা। তোরা চুপচাপ মুখ কালো করে ঘর থেকে বেরিয়ে গেল। ওর যাওয়ার পানে চেয়ে
ঠোঁট কামড়ে হেসে ওয়াশরুমে ঢুকে গেল আহান। সকালের নাস্তা শেষ করে মা দিদুনকে বিদায় জানিয়ে বাইরে এসে দাঁড়িয়েছে তোরা। আপাতত রিকশার অপেক্ষাই করছে। প্রায় 5 মিনিট ধরে দাঁড়িয়ে থেকেও রিকশা পাচ্ছে না। এবার দূর থেকে একটা রিকশা আসতে দেখে তোরার মুখে হাসি ফুটে উঠল। তবে রিকশার আগেই সফেদ কার গাড়িটা সামনে এসে দাঁড়াতেই ভুরু জড়ো হলো তোরার। গাড়িতে ওঠো, দরকার নেই। তোরার এমন শান্ত ভঙ্গিমায় প্রত্যাখ্যান করায় আহান বেশ চমকিত হলো। তোরার এমন কঠোরভাবে বেশ অবাক হলেও প্রকাশ করল না আহান। আবারও আগের স্বরেই বলল, গাড়িতে উঠতে বলেছি। বললাম তো লাগবে না, আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনাকে। বলেই কাছে এগিয়ে আসা রিকশাটাকে থামিয়ে উঠে বসলো। রিকশাটা এগোতেই আহান রাগে স্টিয়ারিং এ রাখা হাতটা ঝামটা দিল। মেয়েটার ইগনোরনেস একেবারেই সহ্য হচ্ছে না ওর, আর এটা জেনেই আরো বেশি ইগনোর করে যাচ্ছে ওকে। ড্যামিট, বলেই আবারও গাড়ি টেনে বেরিয়ে গেল। পেতনির দলগুলো এভাবে কেন তাকায় বলতো? ফারিহার প্রশ্নে তোরা কলম থামিয়ে সামনের বেঞ্চিতে তাকালো। রিফা, অরিন আর মারিয়া এই নামের মেয়েগুলো ওর দিকে কিভাবে তাকাচ্ছে বারবার। মেয়েগুলোর সমস্যা কি তোরা আদৌ ভেবে পায় না। সেদিন থেকে পিছিয়ে পড়ে আছে। আমার কি মনে হয় জানিস, দুলাভাই স্যারকে তোর সাথে দেখে ওদের খুব জ্বলে, তাই এমন করছে। তুই ওনার বউ জানলে কি যে করবে। চুপ, কি সব বলছিস? কেউ শুনবে তো। শুনুক, ওই পেতনিগুলো বেশি করে শুনুক যে তুই দুলাভাই স্যারের বউ। চোখ কুচকে তাকালো তোরা ফারিহার দিকে। মেয়েটা ভীষণ ভাবলেশহীন। এসে থেকেই অরিন, রিফা কেমন যেন ক্রু দৃষ্টিতে তাকাচ্ছিল তোরার দিকে। তোরা বেশ কয়েকবার লক্ষ্য করলেও ওসবে গা করেনি। ইয়ার, চুপ কর দুজন, মাহিদ স্যার দেখছে তো। পেছন থেকে সাদমানের কথায় তোরা আর ফারিহা সরে বসলো। মাহিদ স্যারের খুব ইম্পর্টেন্ট লেকচার চলছে, তাদের মাঝেই দুজন গল্প করছে দেখলে ঠাস করে রুম থেকে বের করে দেবে। লোকটা হাসি খুশি স্বভাবের হলেও রেগে গেলে আর তাকানো যায় না। মাহিদ হেঁটে হেঁটে লেকচার দিচ্ছে আর তোরার দিকে তাকাচ্ছে। রহস্যময়ী ভাবে চাইলেও চোখে মুখে কেমন যেন খুশির আভাস, যা সকলের অগোচরেই রেখেছে। ক্লাস শেষে ফারিহার সাথে বেরোচ্ছিল তোরা। সাদমান ওদের সামনেই হাঁটছিল। হাঁটতে হাঁটতে গল্প করতে করতে এগোচ্ছিল দুজন। সিঁড়ি দিয়ে নামার সময় হুট করে পেছন থেকে প্রচন্ড জোরে ধাক্কা লাগলেই তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে গেল সিঁড়ির ওপর। আকস্মিক ঘটনায় অপ্রস্তুততায় সাদমান, ফারিহা দুজনেই বিস্মিত হয়ে চেয়ে রইল। তোরাকে পড়তে দেখে হাত বাড়িয়ে ধরতে নিলেও শুধু হাতের ব্যাগটাই ধরতে পেরেছে। ছুটে গিয়ে তোরাকে এক হাতে ধরে তুলে দাঁড় করালো। তুই ঠিক আছিস তো তোরা? কোথায় লেগেছে দেখি? ব্যতিব্যস্ত হয়ে বলল ফারিহা সাদমানের হাতে তোরার ব্যাগটা ধরিয়ে তোরার গায়ের ময়লা ঝেড়ে দিতে লাগলো। কুনুয়ের ব্যথায় অসহনীয় জ্বলন শুরু হয়েছে তোরার। হুট করে কি হলো এখনো বুঝতে পারছে না, তবে হাঁটু আর কুনুইয়ে লেগেছে বেশ জোরেই। তুমি পড়লে কি করে তোরা? পা ফসকালো কিভাবে? সাদমানের প্রশ্নে তোরা নিজেরই বিব্রতি ছাড়িয়ে উত্তর করতে পারল না। সে তো নিজেও বুঝতে পারছে না। মনে হলো পেছন থেকে কেউ ধাক্কা দিয়েছে। ধীরে সুস্থে বলে সিঁড়ির ওপরের দিকে তাকাতেই তোরার জড়ো হওয়া ভুরু প্রসারিত হয়ে গেল। এবার ব্যাপারটা একদম পরিষ্কার। ফারিহা তোরার দৃষ্টি অনুসরণ করে তাকালেই চোখ মুখ শক্ত করে এগোতে নিতেই তোরা হাতটা ধরে আটকে দিল। চোখের ইশারায় নিষেধ করে বলো, নিচে চল। ক্লাস শেষে সবাই একসাথেই নামছিল। সবার মাঝে তোরার এভাবে মুখ থুবড়ে পড়ায় বেশ চমকিত হয়ে চেয়েছিল সবাই। কিন্তু বাকি সকলের মাঝ থেকে একদম ওপরে দাঁড়িয়ে তিনজনের মুখে শয়তানের হাসি দেখে বুঝতে আর অসুবিধা হলো না যে কাজটা নিশ্চিন্তে ওদের। আমাকে আটকালি কেন তুই? বুঝিয়ে দিতাম আজ ওদের ধাক্কা কাকে বলে। 3 তলার থেকে পশ্চাৎ দেশে এমন লাথি দিয়ে ফেলবো যে শাকচুন্নির মতো চিল্লানোর সুযোগটাও পাবে না। ফিচুন্নির দল, কিটমিটিয়ে বলল ফারিহা। তখন তোরা না আটকালে গিয়ে মুখের ওপরে বসাতো 3টাকে। এই রিফা, অরিন আর মারিয়া, 3জনকেই ওর এমনিতেই সহ্য হয় না। তার উপরে কত বড় সাহস হয় যে তোরাকে ধাক্কা দিল।
তুমি আর যাই বলো, ওদের এভাবে মোটেও ছাড় দেওয়া যায় না। কি করে পারলো ওরা তোমায় ধাক্কা দিতে? তুলাতে ছ্যাবলন লাগিয়ে বলল সাদমান। ওর হাত থেকে তুলাটা নিয়ে ফারিহা তোরার কনুইয়ে লাগাতেই কেঁপে উঠল তোরা। কনুইয়ের চামড়াটা ছিলে টকটকে লাল স্তর বেরিয়ে গেছে। তাতে কেমিক্যালের ছোঁয়া লাগতেই টনটনে জায়গায় জ্বালা পোড়া ধরলো। অনেকখানি লেগেছে, এতে হবে না, ডক্টরের কাছে চলো। সাদমানকে থামিয়ে দিয়ে তোরা ব্যতিব্যস্ত স্বরে উঠে দাঁড়িয়ে বলল, আরে না না, তেমন কিছু হয়নি, ব্যস্ত হওয়ার কারণ নেই। ব্যস্ত হওয়ার কারণ নেই মানে? তুই এভাবে ফিরবি কি করে? আরে চিন্তা করিস না, আমি যেতে পারবো তো। এইটুকুই তো লেগেছে শুধু। আর তেমন হলে বাড়ি গিয়ে আমি না হয় ঔষধ লাগিয়ে নিব। আমার তো তোকে একদমই বিশ্বাস হচ্ছে না। দুলাভাই স্যার কোথায়? ওনাকে বল তোকে নিয়ে যেতে। এ না না, এসব দেখলে আমার পিঠ ফাটাবে ওই লোক। প্লিজ না, আর কথা বিশ্বাস কর। আমি চোখ ছুঁয়ে বলছি, বাড়ি গিয়ে ঔষধ লাগাবো। ফারিয়া কিছুক্ষণ আর চোখে চেয়ে বলল, শিওর? পাক্কা? আচ্ছা চল। বলে তিনজন মিলে বেরিয়ে গেটে আসলো। তুরাকে রিক্সা ঠিক করে দিয়ে সাদমান আর ফারিহাও চলে গেল। রিক্সা ঠিক করলেও ওতে উঠে বসতে বেশ অসুবিধা হচ্ছে। তখন পড়ে গিয়ে কুনুইয়ের সাথে হাঁটুতেও বেশ জোরে লেগেছে। কিন্তু ওরা অনেক ব্যস্ত হয়ে পড়বে বলে জানায়নি। কিন্তু এখন একটু বেশি অসুবিধা হচ্ছে মনে হয়। সুইটি! পরিচিত কণ্ঠস্বর শুনে তোরা পিছু ফিরে তাকাতেই সিফাতের আশ্চর্যজল চেহারায় কৌতূহলের ছাপ দেখতে পেল। তোরা সিফাতকে দেখে কিছু বলতে নিবে, তার আগেই ও এগিয়ে এসে বলল, কি হয়েছে তোরা? তুমি পড়ে গিয়েছিলে? কি করে হলো এসব? তোমাদের ক্লাসের দিকেই যাচ্ছিলাম, কয়েকজনের কথা শুনে যা বুঝলাম তুমি নাকি সিঁড়ি থেকে পড়ে গেছো। বলেই তোরার কাছে এগিয়ে আসলো। তোরা সিফাতকে ব্যস্ত হতে না করে সাবলীল স্বরেই বলল, হ্যাঁ, পাটা ফসকে গিয়েছিল, তেমন কিছু না। কোথাও লেগেছে তোমার? না না, আমি ঠিক আছি, আপনাকে ধন্যবাদ। সিফাতের যেন বিশ্বাস হলো না তোরার কথা। তবুও ভাবনা ছেড়ে তোরার আশেপাশে তাকিয়ে বলল, তুমি একাই যাচ্ছ? আমিও তোমার বাড়ির রাস্তা ধরেই যাব, আমার সাথেই চলো। না না, ঠিক আছে, আমি রিক্সা করে যেতে পারবো। আমি থাকতে তুমি রিক্সা করে কেন যাবে? অ্যাটলিস্ট ভাবির দেবর হিসাবে এটুকু তো আমার দায়িত্ব। প্লিজ ডোন্ট সো নো। বলেই তুরাকে নিয়ে গাড়ির সামনে গেল। তোরাও আর তেমন অমত করেনি। সিফাতের গাড়িতে করেই বাড়ির সামনে এসে দাঁড়ালে তোরা বলল, ভেতরে আসুন না, আপনাকে দেখলে খুশি হবে সবাই। আসবো তো, তবে আজ না সুইটি, আজ কাজ আছে একটা। সৌজন্য সূচক কিছু বলেছিল তোরা। সিফাত মানা করায় দ্বিতীয়বার পুনরাবৃত্তি করলো না। গাড়ি থেকে বেরিয়ে বলল, থ্যাংক ইউ, মাই প্লেজার। বুকে হাত দিয়ে মাথা ঝুঁকিয়ে বলল সিফাত। পরেক্ষণে নিজেই হেসে দিল এরূপ কাজে। তোরাও সামান্য হেসে সিফাতকে বিদায় জানিয়ে বাড়ির ভেতরে আসলে বসার ঘরে ঢুকতেই থমকে গেল। প্রচন্ড বিহ্বলতায় পা দুটো আর এগোচ্ছে না যেন। ক্রমেই চোখ দুটো ভরে এলো সামনের ব্যক্তিটাকে দেখে। কাকে দেখছে সে এত বছর পর? আনন্দে আবেগে তোরার চোখের পানি ধারা টুপটাপ করে ঝরে পড়ল। হাতের ব্যাগটা ছিটকে ফেলে এক ছুটে গিয়ে জড়িয়ে ধরল সামনে থাকা ব্যক্তিটাকে। ড্রয়িং রুমে উপস্থিত সকলের চোখে মুখে বিস্ময়। কিছুক্ষণ আগেই আসা একদম অচেনা অজানা ব্যক্তিটাকে তোরার এইভাবে উদ্ভ্রান্তের মতো এসে জড়িয়ে ধরায় সকলে বিহ্বলতার চূড়ান্তে। মাত্র কিছুক্ষণ আগেই এসেছেন ভদ্র মহিলা। তাকে বসতে দিয়ে পরিচয় জানাবার সময়ই তোরা ঢুকলো ঘরে। কোনো দিক না দেখায় এই ভদ্র মহিলা তোরার কি হন? হাজারো কৌতূহলে কপালে গভীর ভাঁজ পড়ল রুবি খাতুন সহ সেখানে উপস্থিত আমেনা আর চুমকিরও। তোরার মুখটা তুলে দুই হাতে আজলে নিয়ে কপালে গালে পরম মমতায় চুম্বন করে বলল, তোরা মা আমার, কেমন আছিস? কতদিন পরে তোর মুখখানা দেখলাম মা। তুই আমাকে ক্ষমা করে দে মা, তোর পাপী মামনিকে ক্ষমা করে দে। আমি জানি আমি আসতে অনেক বেশি দেরি করে ফেলেছি। এতগুলো দিন তোকে একা থাকতে হয়েছে। না জানি কিভাবে পার করেছিস তুই এত কষ্টের দিনগুলো একা একা। তোরা নিজের গালে রাখা দুই হাতের ওপরে নিজের দুই হাত আদরের সহিত রেখে বলো, এভাবে বলো না মামুনি, তোমার কোনো দোষ নেই।
তুমি কেনই এভাবে বলছো? আর আমি তো ভালো আছি। তবুও মমতাময়ীর মন যেন ক্ষান্ত হলো না। দুই হাত তুলে তোরার হাত, মুখ, গাল ধরে হাত বুলিয়ে দিল আর কপালে আরো একবার চুম্বন করে বলল, রাজিয়াকে কতবার ফোন করেছি তোর সাথে কথা বলার জন্য, ফোনই ধরে না। মাস দুই বাদে যদিও বা ধরে, বলে তুই বাড়িতে নেই, ঘুরে বেড়াচ্ছিস, না তো আরো কত কি। আমার শুরু থেকেই বিশ্বাস হয়নি ওর কথা। তারপর খোঁজ লাগিয়ে জানতে পারলাম তুই ওই বাড়িতে থাকিসই না। আর এই দেশে এসে জানতে পারলাম তোর বিয়ে হয়ে গেছে। পুরো কথাটা স্বাভাবিকভাবে বললেও শেষের কথাটিতে যেন একরাশ বিস্ময় আর আফসোস প্রকাশ পেল। বিয়ের কথাটি শুনে তোরার মুখটাও শুকিয়ে এলো, মাথা ঝুঁকিয়ে নিল। হ্যাঁ, তোরার বিয়ে হয়েছে মাস দুয়েক আগে, আর এটাই ওর শ্বশুর বাড়ি। সাবলীল স্বরে নারী কণ্ঠের উত্তরে ঘুরে তাকালো তোরার ফুপু। যদিও তিনি জানতেন এটা তোরার শ্বশুর বাড়ি, তবুও তার বুক ভরা হতাশা আর বিস্ময়। ভাইয়ের একমাত্র মেয়েকে নিয়ে কত শত স্বপ্ন ছিল, আর তাকেই কিনা বিয়ে দিয়ে দিল, তাও কাউকে কিছু না জানিয়েই। আমি তাহমিনা, তোরার বড় ফুপু। চোখের পানি শাড়ির আঁচলে মুছে বললেন তিনি। রুবি খাতুন এগিয়ে এসে নরম হাতে ধরল তাহমিনার হাত। মমতাময়ী মনের উৎকণ্ঠা, ব্যাকুলতা সবটাই তিনি বোঝেন। তাই ওনার এমন অভিব্যক্তি অস্বাভাবিক যে নয় সেটা সেও মানেন। সুমিষ্টি স্বরে বলেন, আপা, আমার সাথে আসুন, বসুন তো এখানে। এতটা ব্যতিব্যস্ত হবেন না তো। আপনি কান্নাকাটি করলে তোর কেমন লাগবে বলুন তো? ও তো বাচ্চা মেয়ে। তাহমিনার মনের প্রশান্তির মেঘ ভেসে উঠল যেন। রুবি খাতুনের নম্রভাষী সান্ত্বনায় তার মনোক্ষুণ্ণতা কমে এলো। মানুষটির সভ্যতা দেখে মনে হচ্ছে না তোরার কোনো অসুবিধাই আছে এখানে। রুবি খাতুন গ্লাস ভর্তি পানি এগিয়ে দিলেন তাহমিনার সামনে। তাহমিনা পানির গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পুরো গ্লাসের পানি খেয়ে গ্লাসটা রাখলে আমেনা বেগম বললেন, দেখো, তোরার আর আমার দাদু ভাইয়ের বিয়েটা যে স্বাভাবিকভাবে হয়নি তা নিশ্চয়ই তুমি জানো। তোমার ছোট ভাই ইমতিয়াজ আর তার স্ত্রী রাজিয়া তোরার বিয়ে একটা লম্পট বেয়ারা রাস্তার ছেলের সাথে ঠিক করেছিল, যাকে বিয়ের দিনই পুলিশ গ্রেপ্তার করেছে জুয়া আর মেয়েবাজির কারণে। তাই মান সম্মান বাঁচাতে ইনসাফ বাধ্য হয়ে তোরার সাথে দাদু ভাইয়ের বিয়েটা দিয়ে দিয়েছে। বলেই খানিকটা থেমে কণ্ঠের খাদ ভীষণ শীতল স্থির করে মৃদু স্বরে বলল, আর বিয়েটা বাধ্য হয়ে দিলেও এমনটা তো হওয়ার কথাই ছিল। ইনসাফ আর তোফায়েল যে একে অপরকে কথা দিয়েছিল সেটা নিশ্চয়ই মনে আছে তোমার। এ পর্যায়ে কপালের অজস্র ভাঁজ টান হলো তাহমিনার। চোখ জোড়া জলজল করে উঠল, যেন কিছু একটা দুষ্কর মনে পড়েছে যা তার চিন্তার ভাঁজ কর্পূরের মতো উবিয়ে দিল। কিন্তু এই পর্যায়ে তোরার চোখে মুখে উপচে এলো কৌতূহলের ইন্ধন। কিসের কথা বলছে দিদুন? তার বাবা আর ইনসাফ কি কথা দিয়েছিল? আপা, আমিও তোরার মায়ের মতোই। শাশুড়ি হয়েছি বলে কি ওকে নিজ সন্তানের মতো ভালোবাসতে পারবো না বলুন? বিয়েটা ওদের জন্য আর পরিস্থিতির সাপেক্ষে অনাকাঙ্ক্ষিত হলেও আমরা তো জানি পুরোটাই। তাহমিনা নিজের মনের উপচে পড়া চিন্তার জোয়ার সামাল দিয়ে বলল, রাজিয়া আর ইমতিয়াজের ভরসায় রেখে গেলাম ওকে, আর ওরাই কিনা তোরাকে একটা অমানুষের হাতে তুলে দিচ্ছিল। রক্ষকই যদি ভক্ষক হয় তবে আর কি বা বলার থাকতে পারে। টাকা আর সম্পত্তির লোভে যে ওরা সন্তান সমতুল্য তোরার সাথেও এমন করবে তা আমি কল্পনাতেও ভাবিনি। চুমকি এসে চা নাস্তার ট্রেটা সামনে রেখে সরে গেল। তাহমিনা তোরার দিকে চেয়ে বললেন, তোরা মা, তুই কেন আমাকে বলিসনি? এত বড় অন্যায়টা তুই কি করে মেনে নিচ্ছিলি এসব? তোর বাবার টাকায় খেয়ে পরে তোরই ওপরে এত বড় অন্যায় করার দুঃসাহস হলো ওদের? তোরা এগিয়ে এসে হাঁটু গেড়ে বসলো তাহমিনার সামনে। দুই হাত নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে বলল, মামনি, তুমি এতটা অস্থির কেন হচ্ছ বলো তো? এখন তো এসে গেছো তুমি, সব ঠিক হয়ে যাবে। আর তুমি ছিলে না তো কি হয়েছে? বাবা আর তোমাদের দোয়ায় আমি তো একটা পরিবার পেয়েছি। বাবা, মা, বোন, দিদুন সব পেয়েছি, যারা আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। আল্লাহ যা করেন
ভালোর জন্যই তো করেন, না হলে এত সৌভাগ্য আমি কোথায় পেতাম বলো তো? তোরার শান্ত সুলভ কথায় তাহমিনার মনের অস্থিরতা প্রশান্ত হয়ে গেল। রুবি আমেনার গাল প্রসারিত করে হাসল। তোরা আবারও বলল, আর ফুপা কেমন আছে সেটা বলো তো। তুমি এসে থেকেই আমাকে নিয়েই কেটে যাচ্ছ, দেখছো না দিব্যি আছি আমি। ফুপা কেমন আছে? ইয়াজ ভাই কোথায়? তুমি কি একা এসেছো? ইয়াজের নামটা করে মুখটা ছোট করে ফেলল তোরা। তোরার একদমে করা প্রশ্নে তহমিনা মুচকি হেসে বললেন, তোর ফুপার জন্যই তো আমি আসতে পারিনি দেশে। এই কতগুলো মাস যে কি অবস্থার মধ্যে ছিলাম তা আমরা বাদে কেউই জানে না। দিন দিন তোর ফুপার অসুস্থতা এত বেড়ে যাচ্ছিল, সে না যাওয়ার সত্ত্বেও জোর করে হসপিটালে নিয়ে যায়। ডক্টর চেক আপ করে জানায় তার হার্টে ছিদ্র দেখা গেছে এবং যত দ্রুত সম্ভব অপারেশন করাতে হবে। তার অপারেশন সেবা সুস্থতা নিয়ে এতগুলো মাস চোখের পলকে কেটে গেছে যে বাইরের কিছুই খোঁজ খবরই রাখতে পারেনি। ফুপা এখন কেমন আছে মামুনি? উনি কি এসেছেন? না রে মা, উনি আসেননি, তবে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় উনি এখন সুস্থ। অফিস ব্যবসা সামলে আসার সময় করে উঠতে পারেনি। আর ইয়াজ ভাই কোথায় মামুনি? ইয়াজ ভাইকে আমার মনে পড়ে জানো, শেষ কবে দেখেছি সেটাই মনে নাই। আমি তো ভাইয়ার চেহারাটাও ভুলে গেছি। শেষের কথাটা বলে মুখটা ছোট করে নিল তোরা। ইয়াজ তার ফুফাতো ভাই। ছোটবেলায় ইয়াজ নামটা তার অসম্ভব প্রিয় ছিল। সারাদিন তার পিছু পিছুই ঘুরত তোরা। আর ইয়াজ তোরাকে নিয়ে পাগল ছিল, নিজের ভাইয়ের চেয়েও বেশি কিছু যেন। কিন্তু তহমিনা বিদেশে যাওয়ার পর আস্তে আস্তে যোগাযোগ কমে আসে ইয়াজের সাথে। বড় হওয়ার সাথে সাথে তো তোরাও ভুলে গেছে 7 বছর আগের দেখা ইয়াজের চেহারাটা। সেটা এক্ষুনি বলবো না, তোর জন্য একটা সারপ্রাইজ আছে কিন্তু তোরা। তাহমিনার কথায় তোরা কপাল জড়ো করে তাকালো। প্রশ্নবৃদ্ধ চাহনিতে বলল, সারপ্রাইজ? কেমন সারপ্রাইজ মামনি? হিয়ার ইজ ইয়োর সারপ্রাইজ মাই ডল। চেনা জানা পরিচিত কণ্ঠস্বর শুনে তোরা ফট করে ঘুরে দাঁড়ালো। সামনে দাঁড়ানো ব্যক্তিটির হাস্যোজ্জ্বল চেহারা দেখে তোরা প্রচন্ড চমক প্রদত্ত ভাবে তাকালো। এটা কি দেখছে সে? তার সামনে তো ইনি এখানে! মাহিদ স্যার, আপনি? অস্পষ্ট স্বরে বলল তোরা। তার ঠিক সামনে বরাবর দরজার মুখে দাঁড়িয়ে নীল রঙের শার্ট পরিহিত সুদর্শন চেহারার লোকটা, যার চোখে মুখে উপচে পড়া রহস্যময়ী হাসি তোরার মাথাটা আরো বেশি গুলিয়ে দিচ্ছে। বিহ্বলিত দৃষ্টিতে তাকালো তাহমিনার দিকে। তার চোখে মুখে চিকচিক করছে হাসির ফালি। গাল প্রসারিত করে বলল, ইয়াজ ভাই, ইয়াজ ভাই করে এত পাগল ছিলি, অথচ তাকে এত কাছ থেকে দেখেও একবারের জন্য মনে করতে পারলি না? কথার সাথে রসিকতা মিশ্রিত স্বরে বলল তাহমিনা। তুরা ছলছল আখিতে তাকালো মাহিদের দিকে। এই জন্যই তার বারবার মনে হতো মাহিদের হাসিটা তার খুব চেনা, মাহিদের চেহারাটা তার খুব দেখা, কিন্তু 7 বছর আগের দেখা সেই চেহারাটা কিছুতেই মনে করতে পারছিল না। গাল ভর্তি চাপ দাড়ি আর চোখের চশমাতে যেন চেহারাটা পুরো দমে পাল্টে গেছে। তোরা তাকিয়ে থাকতেই মাহিদ এগিয়ে আসলো কয়েক কদম, চোখ ভর্তি উৎফুল্লতা আর কণ্ঠে কপট অভিমান জুড়ে দিয়ে বলল, এতবার আমাকে দেখেও চিনতে পারলি না নিজের ইয়াজ ভাইকে? এতটা ভুলে গেছিস তুই? মাহিদের কথা শেষ করবার মুহূর্ত না পেতেই তোরা এক ছুটে গিয়ে জাপটে ধরলো মাহিদকে। 2 হাতে শক্ত করে ধরে সশব্দে কেঁদে দিল। মাহিদ এক হাতে তোরাকে আগলে আরেক হাত তোরার মাথায় রেখে আলতোভাবে বলিয়ে দিয়ে বলল, আরে বাবা, এভাবে কাঁদলে হয়? তুই কি এখনো বাচ্চা আছিস যে কিছু একটা হতেই ফ্যাস ফ্যাস করে কেঁদে দিবি বলতো? বলেই তোরার মুখটা তুলে 2 হাত ধরে বলল, আমার ডল তো অনেক স্ট্রং, তাই না? এভাবে কাঁদলে কিন্তু আমি সিসকাদুনে বলে ডাকবো তোকে। মাহিদের কথায় তোরা হাসার পরিবর্তে আরো জোরে কেঁদে উঠল। আবারও মাহিদকে জাপটে ধরে বলল, তুমি আগে কেন আমাকে বললে না ইয়াজ ভাই? আমি না হয় তোমাকে চিনতে পারিনি, তুমি কি করে চুপ করে থাকলে?
তোমার কি একবারও আমার কথা মনে হয়নি? নিজের দলকে এভাবে ভুলে গেলে? আমি আর তোমার সাথে কখনো কথাই বলবো না ভাই। তোরার বাচ্চাদের মতো বিলাপ করে কান্না দেখে মাহিদ হাহা করে হেসে উঠল। নিজেই এসে গায়ের সাথে চিপকে আছে, আবার নিজেই আবার বলছে আমি তোমার সাথে কথা বলবো না। বলার অভ্যাসটা আর তোর গেল না, তাই না রে? মাহিদের খোঁচা দেওয়া কথা শুনে তোরা ওকে ছেড়ে সরে দাঁড়ালো। তাহমিনার দিকে তাকিয়ে বলল, তোমার ছেলেকে চলে যেতে বলো মামনি। কোনো বহুরূপীর সাথে আমি কথা বলতে চাই না। তোরার গাল ফুলানো দেখে তাহমিনা হেসে দিয়ে বলল, আরে তুই যেমন ওকে এত বছর পরে দেখছিস, ও তোকে তত বছর পরেই দেখছে। আর ও কিন্তু আগেই চিনেছে তোকে। তোর খোঁজ তো আমি ওর মাধ্যমেই পেয়েছি। তবুও ক্ষান্ত হলো না তোরার মন। ঠায় গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। মাহিদ মৃদু হেসে এগিয়ে এসে বলল, এভাবে গাল ফুলানো বন্ধ কর। আমারই দোষ। প্রত্যেকবারই শিডোরের মতো ধূপধাপ কোথা থেকে এসে ধাক্কা মুক্কা দেওয়া মেয়েটা যে তুই ছাড়া আর কেউ হতেই পারে না, এটা আমার আগেই বোঝা উচিত ছিল। মাহিদের কথায় তোরা চোখটা ছোট ছোট করে নিয়ে বলো, আমারও আগেই বোঝা উচিত ছিল যে আমার ধাক্কা মাক্কা খাওয়ার জন্য প্রত্যেকবারই উড়ে এসে জুড়ে বসা লোকটা তুমি ছাড়া আর কেউ হতেই পারে না ইয়াজ ভাই। তোরার আর ইয়াজের কথাই উপস্থিত সকলে হেসে উঠল। তোরা উপরে রাগ দেখালেও ভেতরে তার প্রশান্তিতে ভরে গেল। কতদিন, ঠিক কত মাস পর তার এত আনন্দ লাগলো বলার মতো না। এই বাড়ির সকলের মতো অমায়িক মানুষগুলো পাওয়ার পর নিজের ভাই আর ফুপুকে পেয়ে যেন ওর আনন্দের 16 কলা পূর্ণ হলো এবার। আর কিচ্ছু চায় না তার। এই মানুষগুলো সারাটা সময় তার পাশে থাকুক, সাথেই থাকুক। আর কিচ্ছুটি চাই না তার। মুখ ভরা অস্বস্তি আর ভয় নিয়ে তাকিয়ে আছে তোরা। অভিব্যক্তিটা ঠিক চুরি করে ধরা পড়ার মতন। দুই হাত জড়ো করে কষলে যাচ্ছে রীতিমতো। আর টিপ টিপ করে দরজার দিকে তাকাচ্ছে একটু পর পর। মনে মনে আল্লাহর নামের ঝড় বইয়ে দিচ্ছে, হিয়া খোদা, এই যাত্রায় বাঁচিয়ে দাও। আমি 2 দিনে কোনো ইতরামি করব না। তোমার উল্টাপাল্টা চিন্তা ভাবনা বন্ধ হলে আমাকে বলো এসব কি করে হলো। তবুও মুখটা আসামির মতো করে রেখেছে তোরা। যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো। তোরা কোনোভাবেই চায়নি আহান তার পড়ে যাওয়ার ঘটনাটা জানুক। তবুও ভার্সিটির কে বা কাদের মাধ্যমে ব্যাপারটা ওনার কানেও চলে গেছে। তোরা বুঝলো না ভার্সিটিতে নিত্যদিন হওয়া এত সব ঘটনা রেখে মাস্টারটার কানে ওর পড়ে যাওয়ার খবরটা দিল কে? উত্তর দিচ্ছ না কেন স্টুপিড? মৃদু ধমকে তোরা বিব্রত হয়ে তাকালো। সে কি বলবে? পড়ে গিয়েছিল, সবই তো জানে লোকটা। তোরা ভালো করেই জানতো সব দোষ ওর ওপরেই চাপিয়ে ওকে শখানেক কথা শোনাবে। তাই তো বলতে চাইনি পড়ে গেছি, এতে আমার কি দোষ? আমি তো ইচ্ছে করে পড়িনি। পড়ে যাওয়ার তো আমার হাতে ছিল না। পড়ে যাওয়া তোমার হাতে ছিল না, কিন্তু আমাকে জানানোটা তোমার হাতে ছিল। সব জায়গায় নিজে পাকনামি করার বাজে অভ্যাস আছে তোমার। কি মনে করো তুমি কারোর চিন্তা হয় না? আমি যে তোমার জন্য ভার্সিটির পেছনে ঘন্টাখানেক দাঁড়িয়েছিলাম, সে খেয়াল হলো না তোমার? চলে আসবে তো অন্তত আমাকে জানিয়ে তো আসতে পারতে, তাই নয় কি? এ পর্যায়ে এসে তোরা নিশ্চুপ রইল। দোষটা তারই। আহান বলেছিল তাকে আজ তার গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই ক্লাস শেষ করে যেন দেরি না করে। তোরাকে বাড়িতে রেখেই সে কাজে যাবে। কিন্তু তোরা আহানকে ইগনোর করতে গিয়ে ইচ্ছে করেই যায়নি। আহান তোরার উত্তরহীনা চেহারাটাতে একবার দৃষ্টিপাত করে সরে গেল। ড্রেসিং টেবিলের ড্রয়ারটা খুলে ফার্স্ট এইডস বক্সটা বের করে খাটের উপরে রাখলো। তোরার হাতটা ধরে ঠাস করে খাটের উপরে বসালো। তোরাও ভদ্র মেয়ের মতো চুপ করেই বসে রইল। দোষটা যেহেতু তার, এক্ষেত্রে তার চুপচাপ থাকাটাই শ্রেয়। আহান স্যাভলনে তুলা ভিজিয়ে তোরার হাতটা আলতোভাবে ধরে ভীষণ সাবধানী হাতে আস্তে আস্তে ছোঁয়ালো কুনুয়ের ক্ষতটাতে। কড়া কেমিক্যালের স্পর্শে জ্বলন ধরতেই চোখ মুখ খিচিয়ে নিল তোরা। আহান তোরার কুচকে যাওয়া মুখটা লক্ষ্য করেই নিজের ঠোঁটটা এগিয়ে নিয়ে আস্তে আস্তে ফু দিতে লাগলো। আস্তে ধীরে স্যাভলন চেপে তার উপরে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিল।
তোরা অপলক চেয়ে আসে আহানের দিকে। এ যে তোরার ব্যথায় আহানের কপালে চিন্তার প্রগাঢ় ভাঁজ। বারবার ভীত হয় তোরার আঘাতে, এত তোরার ভীষণ ভালো লাগে। আঘাত লাগতেই যদি সুপুরুষের মুখে নিজের জন্য চিন্তার উদ্বিগ্নতার ছাপ দেখানোর সৌভাগ্য হয়, তবে এমন আঘাত আবারও লাগুক, বারবার লাগুক, ভাবতেই আনমনে হেসে উঠল তোরা। আহান চোখ তুলে তাকাতেই গম্ভীর গলায় বলল, এভাবে শুধু শুধু হাসছো কেন তুমি? কই, না তো, হাসছি না তো। তোরা হাসি থামিয়ে ভাবহীন চেহারা করে বললে। আহান ভ্রুকুটি করে বলল, আমাকে কি তোমার অন্ধ মনে হয় নাকি পাগল, কোনটা? এমা সিসি, আপনাকে আমি কেনই বা অন্ধ বা পাগল মনে করব? আপনি হলেন দ্য গ্রেট মাস্টার মশাই। আপনাকে পাগল ভাবার মতো দুঃসাহস আমি স্বপ্নেও করি না। তোরা নাটকীয় ভঙ্গিতে বলল, আহানের দিকে চেয়ে। চোখে মুখে বিস্ময় আর গুরুতর ভঙ্গি ধরে রেখেছে। আহান তোরার দিকে চোখ মুখ শক্ত করে দেখল। আবারও মেয়েটা নাটক শুরু করলো, কিন্তু এসব আবার কেমন ভাষা? মাস্টার মশাই? কি বললে তুমি? মাস্টার মশাই কাকে বলছো তুমি? ধমকে উঠে দাঁড়িয়ে পড়ল আহান। তোরা মুখটা অসহায়ের মতো করে বলল, আপনাকে? আপনি ছাড়া কাকে বলবো? আপনি হলেন দ্য গ্রেট মাস্টার মশাই। শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। আরেকবার যদি এই ডিসগাস্টিং ওয়ার্ডটা ইউজ করেছো, তাহলে আজ তোমার একদিন কি আমার। তোরা উঠে দাঁড়িয়ে আহানের হাতটা ধরে উদ্বিগ্ন ভঙ্গিতে বলল, শান্ত হন, আপনি শান্ত হন মাস্টার মশাই। এভাবে রেগে গেলে প্রেশার হাই হয়ে যাবে তো। আহানের মেজাজ সপ্তম আকাশে চড়ে যাচ্ছে। এই ওয়ার্ডটাকে সে রীতিমতো ঘৃণা করে। মাস্টার মশাই, তাকে কি দেখতে টাকলা পেট মোটা স্কুলের মাস্টার বলে মনে হয় যে এইসব নাম বলবে? এই মেয়েটা যে তাকে ইচ্ছে করে হেনস্থা করছে সেটা বেশ বুঝতে পারছে। কাল থেকে শুরু করেছে মেয়েটা। একে তো তাকে ইগনোর করছে, তার উপরে এই ধরনের বিরক্তিকর কথাবার্তা। এর সামনেই থাকাই যাবে না। স্টুপিড বাদর কোথাকার। চোখ রাঙিয়ে বলেই গটগট করে বারান্দার দিকে গেল আহান। তোরা ওর দিকেই চেখে মুখে হাত চেপে হাসল। ঘড়িতে প্রায় রাত 11টা। ফুপু আর মাহিদ বিকেলেই চলে গেছে। ইনসাফ বা আহান কারোর সাথেই দেখা হয়নি তাদের। রুবি আমেনা বেশ কয়েকবার বললেও মাহিদের কোনো কাজ থাকায় তারা থাকেনি, তাই আর জোরও করেনি কেউ। তবে ফুপু আর মাহিদের কথাটা আহান একেবারেই জানে না। বেশ রাত করে ফিরেছে আজ সে। আহান বাড়ি ফেরার আগেই সকলে ঘরে ঢুকে পড়েছে, তাই আর জানানো হয়নি। তোরা তো একটা কথাই বারবার ভাবছে যে আহান যখন জানতে পারবে মাহিদ তোরারই ভাই, তখন তার প্রতিক্রিয়াটা কেমন হবে। ফ্রেশ হয়ে এসে বিছানা ঠিক করে শুতে গেলে দেখলো আহান এখনো ঘরে আসেনি। এর মাঝেই হুট করে কারেন্ট চলে গেল। তোরা বিছানায় বসতেই থমকে গেল। এভাবে কারেন্ট তো যায় না, আজ হঠাৎ কি হলো? অন্ধকারে তোরার যান বের হবার উপক্রম। কোনো মতে উঠে হাতড়ে হাতড়ে বারান্দায় এসে আহানকে ডাকলো, শুনুন, আপনি কোথায়? তবুও কোনো উত্তর পেল না। তোরার ভীষণ রাগ হলো। এই লোকটাকে ভালো করে ডাকলে কিছুতেই উত্তর দিতে চায় না, অসহ্য। আপনি কথা বলছেন না কেন? আমার ভয় করে অন্ধকারে। হুট করে তোরাকে বারান্দার রেলিং এর সাথে চেপে ধরলো আহান। অন্ধকারে এমন আকস্মিক আক্রমণে তোরা প্রথমে চমকে গেলেও আহানের স্পর্শে শান্ত হয়ে যায়। আহান নিঃশব্দে কোনো কথা ছাড়াই চেপে ধরে রেখেছে ওকে। প্রগাঢ় নিঃশ্বাস তোরার ঘাড়ে মুখে উপচে পড়ছে ক্রমান্বয়ে। ছাড়ুন আমাকে। কণ্ঠে মৃদু কম্পন ধরে তোরা বলল, কিন্তু আহান ছাড়ার পরিবর্তে আরো জোরে চেপে ধরল। শরীরের কাছে আরো ঘেঁষে দাঁড়ালো। আমাকে ছাড়ুন, এমন কেন করছেন? খুব তো ইগনোর করেছিলে আমায় কাল থেকে। খুব শখ না আমার থেকে দূরে থাকার? এবার থাকো অন্ধকারে সারা রাত আমার সাথে চিপকে। এক চুলও নড়ছি না আমি। আমাকে ছাড়ুন প্লিজ। অস্বস্তি আর বিরক্তিতে বলল তোরা। লোকটাকে সে যতটা এড়িয়ে চলার চেষ্টা করছে ততটাই পাগল করে তুলেছে তোরাকে। কিন্তু এবার আহান সরে গেল। কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে নির্লিপ্ত স্বরে বলল, দিস ওয়াজ দ্য লাস্ট টাইম। ফার্দার আমাকে ইগনোর করা তো দূর,
ইগনোর করার চেষ্টা করলেও তার ফল খুব খারাপ হবে বলেই ঘুরে দাঁড়ালো। পা বাড়িয়ে ঘরের ভেতরে ঢুকতে ঢুকতেই বলল, আইপিএসটার কি হয়েছে? এখনো চালু হলো না কেন? বিরক্তিতে আহানের মেজাজটা খারাপ অবস্থা। একে তো ভ্যাপসা গরম, তার উপরে অসময়ে কারেন্ট, আইপিএস একসাথে যেতে হলো। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে এগোতে লাগলো আহান, আর তোরা চুপচাপ ওর পিছু পিছু হাঁটতে লাগলো। ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে যেতে লাগলেই তুরার পায়ের সাথে নরম কিছু লাগতেই ও চেঁচিয়ে উঠল। আহান তুরার আকস্মিক চিৎকার শুনে ঘুরে তাকাতেই ধাক্কা লাগলো দুজনের। আহান নিজেকে ধাতস্থ করার আগেই তুরা এক লাফ দিয়ে আহানের গলা জড়িয়ে ঝুলে পড়ল। বাঁচাও বাঁচাও আমায়, ভূত ভূত আমার পা ধরেছে। দু চোখ বন্ধ করে আহানের গলা ধরে ঝুলে পা ছোড়াছুড়ি শুরু করলো তোরা। এহেন কাণ্ডে আহানের অবস্থা কাহিল। হতবিহ্বল হয়ে বিমূর্ত চোখে এদিকে ওদিকে বোঝার চেষ্টা করে গলা থেকে তোরার হাতটা সরানোর চেষ্টা করে বলো, কি করছো তোরা? ছাড়ো, কিসের ভূত? আহানের ছাড়ানোর চেষ্টা করলে তোরা আরো জোরে খামছে ধরলো আহানের টি শার্ট। দুপা তুলে আহানের কোমর পেঁচিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো, বলল, না না, কিছুতেই ছাড়বো না। ভূত আমার পা খেতে এসেছিল, আমার পা খেয়ে ফেলবে। আরে কিসের ভূত? ছাড় বলছি, ধমকে উঠল আহান। তোরা অতর্কিতভাবে ঝাঁপিয়ে ধরায় ফোনটাও আহানের হাত থেকে ছিটকে পড়েছে। উল্টো হয়ে পড়ায় লাইটের আলোটাও বন্ধ হয়ে আসে। এহেন অবস্থায় তোরা আর ছাড়লো না। অন্ধকারে নিশ্চিত কোথাও মুখ থুবড়ে পড়বে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো, কণ্ঠের খাদ নরম করে বলল, তোরা শান্ত হও, এখানে কোনো ভূত নেই। দেখি, নামো তো। না না, প্লিজ আমাকে ছাড়বেন না। ভূতে আমার পায়ের কাছে এসেছিল তো, প্লিজ ছাড়বেন না। আপনি যা বলবেন আমি তাই শুনবো, একটা কথারও অবাধ্য হব না। এ পর্যায়ে আহানের মাথায় দুষ্টু বুদ্ধি জেঁকে ধরল। অন্ধকারে পুরু ঠোঁট এলিয়ে মৃদু হাসল, তবে নিঃশব্দে। ঠোঁট কামড়ে হাসি আটকে গলা খাকারি দিল। প্রচন্ড রাশভারী কণ্ঠে বলল, ভেবে বলছো তো যা বলবো শুনবে? হ্যাঁ হ্যাঁ, যা বলবেন তাই শুনবো। তবুও আপনি ভূতটাকে চলে যেতে বলুন না প্লিজ। আহান ঠোঁট কামড়ে ধরেই নিজের হাসি আটকালো। প্রচন্ড ভীতু তোরা। অন্ধকারে পায়ে কি না কি লেগেছে, ওটাকে ভূত ভেবে এমন চুইনগামের মতো চিপকে আছে। আচ্ছা, এবার নামো। এ না না, আমি তো বললাম সব কথা শুনবো, তবুও কেন নামাতে বলছেন? আমি কিছুতেই নামবো না। বলে আরো জোরে দুই হাতে আগলে গলা জড়িয়ে ধরলো। আহান বিরক্ত হয়ে বলল, আর কতক্ষণ গলা ধরে ঝুলবে তুমি? না নামলে আমি ফোনটা তুলবো কি করে? এ পর্যায়ে এসে তোরা খানিকটা দমল। ধাতস্থ হয়ে নিজের অবস্থানটা উপলব্ধি করেই আহানের গলাটা ছেড়ে কোমর থেকে এক ঝটকায় আহানের হাতটা ছাড়িয়ে সরে দাঁড়ালো। আহান নিশ্চল দৃষ্টিতে একবার তাকিয়ে সিঁড়ির ওপর থেকেই ফোনটা তুলে আলো জেলে সামনের দিকে ধরতেই ম্যাও করে ডেকে উঠল। আহান ধারালো চোখে চেয়ে বলল, এই যে তোমার পা খেকো ভূত, দুইটাই স্টুপিড একেবারে। বলেই সিঁড়ি বেয়ে নামতে লাগলো। তোরা আহানের যাওয়ার পানে চেয়ে টুনিকে ছো মেরে কোলে তুলে আহানের পিছু পিছু আবারও চলতে ধরলো। অনেকক্ষণ ধরে কারেন্ট না থাকায় অন্ধকার দেখে তোরার বিড়ালটাও ঘর থেকে বেরিয়ে এসেছিল। ওকে রাইমার ঘরের বারান্দাটাতে রেখে দেয় তোরা। পায়ের কাছে টুনির লোমশ স্পর্শ পেয়েই তোরা চমকে গিয়েছিল। এখন নিজের কপালেই নিজেরই চাপড়াতে মন চাচ্ছে। এই টুনির বাচ্চি, তোর জন্য কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানিস? ভয় তো দূর, লোকটার গলায় পর্যন্ত ঝুলে পড়েছিলাম। সব দোষ তোর। একটাবার বললে কি হতো যে তুই বলতে পারিস না? ম্যাও করে ডাকতে তো অবশ্যই পারিস, তাই না? আহান পিছু ঘুরে তাকাতেই তোরা বিড়বিড়ানি থামিয়ে চুপ করে গেল। সিঁড়ি বেয়ে নেমে আহানের পিছু পিছু রান্নাঘর পর্যন্ত চলে এসেছে। কিন্তু আহান খুঁজছেটা কি? এভাবে হাঁসের মতো একা একাই পক পক না করে মোমবাতিটা খুঁজে দিলেই তো পারো। তোরা হ্যাবলাকান্তের মতো মুখ করে তাকিয়ে রইল। মোমবাতি? সে মোমবাতি খুঁজছে, এটা তোরা কি করে জানবে? মুখটা তো ফুলিয়ে রেখে কখন থেকে একা একাই খুঁজে যাচ্ছে। ভুরুকুটি করে
হেঁটে অন্যত্র সরে ড্রয়িং রুমে থাকা টেবিলটার ওপর থেকে মোমবাতি এনে আহানের সামনে ধরলো। আহান মোমবাতিটা হাত বাড়িয়ে নিয়ে পকেট থেকে গ্যাস লাইটটা বের করে মোমবাতিটা জ্বালিয়ে আবারও ওপরের দিকে গটগট করে হাঁটা ধরলো। বজ্জাত উগান্ডা, ফিসফিসিয়ে বলে টুনিকে কোলে করেই আবারও আহানের পিছু পিছু ঘরের ভেতরে ঢুকলো। আহান ড্রেসিং টেবিলের ওপরে মোমবাতিটা রেখে থপ করে খাটের ওপরে বসে ফোন ঘাঁটা শুরু করলো। তোরা সেই দিকে চেয়ে নিজে গিয়ে বসলো সোফার ওপরে। বসে বসে টুনির গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর ভাবছে কি করা যায়। একে তো গরম, তার উপরে কারেন্টও নাই, ভীষণ একঘেয়ে লাগছে। আর সামনে বসা উগান্ডা, থাকা না থাকা একই কথা, সেই তো হোপ মার্কা মুখ করেই রাখবে। আমার চুলগুলো টেনে দাও তো। ফোন টিপতে টিপতে কাত হয়ে শুয়ে পড়লো আহান। ওর কথায় তোরা ভুরু কুচকে বলো, আমাকে বলছেন? এখানে তুমি ছাড়া আর কে আছে? ওই আপদটাকে তো আর বলিনি নিশ্চয়? ওকে আপদ বলবেন না, ওর নাম টুনি। তোমার আজাইরা বিড়ালটার নাম কি সে নিয়ে আমার মাথা ব্যথা নেই। আই এম নট ইন্টারেস্টেড। ওটাকে আমার থেকে দূরে রাখো আর এদিকে এসে আমার চুলগুলো টেনে দাও। আহানের চুল টেনে দিবে শুনতেই কেমন যেন তীর তীর করে উঠলো শরীরটা। তবুও কপট দাম্ভিক্য দেখিয়ে তোরা বলল, আমি কেন আপনার চুলটা টানতে যাব? পরপুরুষের কাছে আমি যাব না। একটু আগেই যে পরপুরুষের কোলে উঠে গলা জড়িয়ে চুইনগামের মতো চিপকেছিলে, তখন মনে হয়নি সে কথা? আহানের ঠোঁট কাটা কথায় তোরা বিভ্রান্ত বোধ করলো। আমতা আমতা করে কিছু বলতে নিলেও জড়তা ঘিরে ধরলো। তোরার উত্তরের আগেই আহান পুনরায় বলল, আর তুমি না বলেছিলে আমি যা বলবো তাই শুনবে? তো এখন কি হলো? অকৃতজ্ঞের মতো আচরণ বন্ধ করে এদিকে এসে চুলটা টেনে দাও, নাকি চাচ্ছ আমি কোলে তুলে আনি তোমাকে? বিস্ফোরিত দৃষ্টিতে চোখ ফুঁড়ে তাকালো তোরা। ছি, লোকটার মুখে কথার কি সিরি হচ্ছে দিন দিন। মুখের ভাষা কি আপনার? নির্লজ্জ। ও, তুমি যখন নিজেই এসে জাপটে ধরবে, গলা ধরে ঝুলবে, তখন কিছুই না, আর আমি কিছু বললেই নির্লজ্জ? তোরা বেশ বুঝতে পারছে যে তার ওই কথাটা বলাই ভুল হয়েছে, আর তার চেয়েও বড় ভুল হয়েছে লোকটার সাথে কথা লাগাতে যাওয়া। তাই আহানকে আর কথা বাড়াতে না দিয়ে উঠে গিয়ে খাটের এক কোনায় বসলো আহানের মাথার কাছে। কাপা কাপা হাত এগিয়ে চুলগুলো স্পর্শ করলো, চিকন আঙ্গুল গলিয়ে দিল চুলের মাঝে। আহান চোখটা বন্ধ করেই শুয়ে আছে। মোমবাতির আবছা আলোতে গৌড় বর্ণের সুদর্শন চেহারাটা স্পষ্ট। ইস, চেহারাটা জুড়ে কি দারুণ মায়া, দেখলেই প্রেমে পড়তে মন চায়। কে বলবে এই লোকটাই এমন বজ্জাত স্বভাবের? উষ্ণ শ্বাস ফেলে নিঃশব্দে চুলগুলো টানতে থাকলো তোরা। তোরার বেখেয়ালির মাঝেই আচম্বিত আহান এগিয়ে এসে তোরার কোলের ওপরে মাথা রেখে কোমর জড়িয়ে ধরলো। বিস্ময়ে তোরা ভুরু কুচকে গেল, ঠোঁট টান টান হয়ে এলো বিমূঢ়তায়। সরে যেতে নিলেই আহান বিরক্তির সূচক শব্দ করে বলল, আহ, সরছো কেন? চুপচাপ চুল টানো, তোমার পকপকানির জন্যই মাথা ধরেছে। কথার সহিত আহানের উষ্ণ শ্বাস আছড়ে পড়ল তোরার ওদরে। বাক্যের সাথে ছন্দিত ঠোঁট আর খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ কাটার মতো বিঁধে গেল তোরার নরম পেটে। বৈদ্যুতিক ঝলকানির মতো তরঙ্গিত হয়ে কেঁপে উঠল সর্বাঙ্গ। মুচড়ামুচড়ি করে সরার চেষ্টা করলেও এক চুলও নড়তে পারল না আহানকে। সে নির্লিপ্তভাবেই দৃঢ় বাহু বেষ্টনীতে আবদ্ধ করে রাখলো তোরাকে, যেন নিতান্তই স্বাভাবিক কিছু। কিন্তু আহানের এরূপ কাজে সে শান্ত প্রতিক্রিয়ায় থাকলেও তোরার হাড় কাঁপানোর মতো শিরশিরানি প্রবাহিত হচ্ছে ছোট্ট নরম দেহটাতে। আহানের সুখবীরতায় সাথে তার পেটে মুখ ডুবিয়ে রাখাতে তীব্রতরভাবে খামছে ধরল বিছানার চাদর। অস্থিতিশীল অবস্থানটা প্রাণপণে আটকে নিল শুকনো ঢোক গিলে। সকালবেলা উঠতে বেশ দেরি হয়ে গেছে আজ। তড়িঘড়ি করে রেডি হয়ে বেরোলো তোরা। ড্রয়িং রুম পেরোতে নিলেই রুবির ডাক পড়লো, তোরা না খেয়ে যাচ্ছ কেন? আজকে দেরি হয়ে গেছে মা, এসে খাবো। তা বললে কি করে হয়? এভাবে না খেয়ে এক পাও বাইরে রাখবে না। দেরি হলে হোক,
চুপচাপ টেবিলে গিয়ে বসো। কড়াকড়ি আদেশে তোরা আর না খেয়ে বেরোনোর সাহস করলো না। বাধ্য বাচ্চার মতো টেবিলে গিয়ে বসতেই ভুরু কুঁচকে এলো। এই পেতনিটা আবারও উদয় হলো। চোখাচোখি হতেই ক্রু হয়ে আসা দৃষ্টিটা প্রসারিত করে মেকি হেসে বলল, গুড মর্নিং আপু। মর্নিং। ভার্সিটিতে যাচ্ছ? জি আপু। বাহ, তা তোমার হাজবেন্ড আজ তোমাকে রেখেই চলে গেল দেখছি। কুটুক্তির স্বরে বলল প্রেমা। তোরা বিভ্রান্ত হলো না, বিনিময়ে হাসিটা আরো প্রজ্বলিত করে উত্তর করলো, আসলে ওনার আজ সকালে ক্লাস আছে, আর আমার ক্লাস তো 10টায় শুরু হবে, তাই না? তাই না চাইতেও ওনাকে একাই যেতে হলো। উনি তো আবার আমায় ছেড়ে একদমই যাওয়া আসা করতে পারেন না। কপট উপহাসের হাসি তৎক্ষণাৎই মিলিয়ে গেল প্রেমার। তোরার আদিক্ষেতা করে বলা কথায় জ্বলে উঠল শরীর। তার উত্তরহীনা জুসের গ্লাসটা তুলে ঢকঢক করে গিলল। কিন্তু তোরার শয়তানি মন তো এতটুকুতে দমবার নয়। প্রেমার হিংসাত্মক তৎপরতাকে আরো আরেক ধাপ বাড়িয়ে বলল, আমারই দোষ, উনি আমাকে যাওয়ার আগে কত করে ডাকলেন, আমিই উঠলাম না। এভাবে রোজ একসাথে গেলে লোকে কি বলে বলো তো? আমারও তো চক্ষু লজ্জা বলে কিছু আছে, তাই তো নাকি? বলে লজ্জা লজ্জা ভাব ধরলো। প্রেমা আর কিছু না বলে টেবিল ছেড়ে উঠে গটগট করে হাঁটা ধরলো। বেশ হয়েছে, পেতনি, আস্ত একটা পেতনি, বলে খিলখিল করে হেসে দিল তোরা। না জানি পেতনিটা কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসেছে। কোন ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে বলে 2 দিন ওধাও হয়েছিল, আবারও উদয় হলো কোন দুঃখে? তোরা বুঝে পায় না। আজ বেশ তাড়াতাড়ি ক্লাস শেষ হয়েছে তোরার। বাড়ি ফেরার উদ্দেশ্যে ক্যাম্পাস থেকে বেরিয়ে আসার সময় গেটের কাছে পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর শুনে ফিরে তাকালো। বাসায় ফিরছিস বুড়ি? মাহিদের দিকে তাকিয়ে অমায়িক হাসলো তোরা। হাসি হাসি মুখে এগিয়ে কাছে গিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, আম্মু তোকে বাসায় নিয়ে যেতে বলেছে। মামনি? আচ্ছা, তোমরা এখানে থাকছো এখন কোথায়? বিদেশে আর ফিরবে না? কেন, তোর কি ভাল লাগছে না? আরে তা কখন বললাম, আমার তো অনেকদিনই বিদেশে ছিলে, আর তোমরা তো ওখানেই থাকতে, পড়াশোনাও তো ওখানেই করেছো, এখন এখানে কি থেকে যাওয়ার ইচ্ছে আছে নাকি? তো তুই তো জানিস নিজের দেশ নিয়ে আমার কতটা ভালোবাসা, আর বিদেশে থাকাটা আমি কখনোই সাপোর্ট করিনি। সে তো আব্বুর বিজনেস পারপাসেই এতদিন বাইরে থাকা, একবার যখন ফিরেছি আর যাচ্ছি না। তোরা সামান্য হাসলো মাহিদের কথায়। দুজন বাক্যচারিতা করতে করতে এগিয়ে গেল বাইরের দিকে। মাহিদ আবারও বার কয়েক বাড়ি নিয়ে যাওয়ার জন্য বলল তোরাকে। এবার তোরা ভাবলো, আজকে তো বেশ তাড়াতাড়ি ক্লাস শেষ হয়েছে, এখনো অনেক সময় বাকি, মামুনিকে দেখে আসলে মন্দ হয় না। তাই ও আর আপত্তি করলো না, মাহিদের সাথে ওর গাড়িতে উঠে বেরিয়ে গেল। অপরাহ্নের মধ্যভাগ, মাথার উপরে খাড়া সূর্যটা ঠিক একটু হেলতে চলেছে। বাড়ির ফটকে প্রবেশ করে দ্রুত পায়ে ভেতরে ঢুকতে নিলেই বরফের ন্যায় শীতল কণ্ঠে পাটা থমকে গেল তোরার। দাঁড়াও। পেছনে ঘুরে তাকিয়ে আহানকে দেখেই অপ্রস্তুত হলো তোরা। বাড়িতে ফিরতে একটুখানি দেরি তো করেছে সে, এটা ভালোই বুঝতে পারছে, কিন্তু আহানের চেহারাটা তার অস্বস্তিকে রীতিমতো ভয়ে পরিণত করেছে। কোথায় ছিলে? সমুদ্রের ঢেউয়ের ন্যায় প্রশান্ত গভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো আহান। ঘর্মাক্ত শরীরে লেপ্টে থাকা শার্ট, অগোছালো চুল আর ঢিলে হওয়া টায়ের ক্লান্ত শরীরটা নিয়ে এলিয়ে আসলে তোরার সামনে, একদম নাকের ডগা বরাবর সম্মুখে দাঁড়ালো। কিছু জিজ্ঞাসা করেছি তোমাকে? কথার সাথে যেন হাড় হিম করা কঠোরতা আর রাগান্বিত ভাব ছুড়ে আসলো। তোরা বিব্রত হয়ে বলল, মানে আমি তোতলামন্নর মতো কিছুই জিজ্ঞাসা করিনি আমি। ছিলে কোথায় তুমি? ক্লাস কখন শেষ হয়েছে? আর তুমি ফিরছো কখন? প্রচন্ড জোরে ধমকে উঠল আহান। তোরা আশেপাশে অপ্রস্তুত ভাবে তাকালো। দারোয়ান ভীষণ কৌতূহল নিয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। আহান সেই দিকে একবার লক্ষ্য করে তোরার হাতের কবজিটা নিজের হাতের মুঠোয় পুরে বিদ্যুতের বেগে হাঁটা ধরল। ঘরে ঢোকার দরজা পেরিয়ে সিঁড়ির দিকে আগাতে নিলেই পেছন থেকে রবি বলল, আহান কি হয়েছে, ওকে এভাবে টেনে নিয়ে যাচ্ছিস কেন? প্রশ্ন করো না মা, ভীষণ সূক্ষ্ম স্বরে বলে আবারও এগোতে নিলে
আরো একবার থামতে হলো আমেনা খাতুনের কথায়। দাঁড়াও দাদু ভাই, কি হয়েছে? রেগে আছো কেন এত? আর তোরাকেই বা এভাবে টেনে হিঁচড়ে কেন নিচ্ছ? এটা কেমন ব্যবহার? আমিনা খাতুনের শাসানির স্বরে বলা কথায় আহান আর দমল না কিছু। এক টানে তুরাকে সামনে এনে বলল, ওকে জিজ্ঞাসা করো কি হয়েছে। ওকে জিজ্ঞাসা করো ভার্সিটি থেকে 2 ঘন্টা আগে বেরোনো সত্ত্বেও এখন ফেরার সময় কেন হলো ওর। ওকে জিজ্ঞাসা করো আমাকে না জানিয়ে ও কোথায় গিয়েছিল, তাও একটা ছেলের সাথে। একদমে চেঁচিয়ে বলল আহান কথাগুলো। উপস্থিত সকলের মুখে বিস্ময়। কি বলল আহান? তোরা কার সাথে গিয়েছিল আর কোথায়? শান্ত হও আহান, তোরাকে আগে বলতে দাও। আগে এতটা উত্তেজিত হইও না। রুবির কথায় আহানের ক্রুদ্ধতা মাত্রা ছাড়ালো। গুরু গম্ভীর কণ্ঠের জোর আরো বাড়িয়ে দিয়ে বলল, আমাকে বলছো এ কথাটা? কেন, আমি কি মানুষ না? আমার চিন্তা হয় না ওকে নিয়ে? ভার্সিটি থেকে বেরিয়ে 2 ঘন্টা আগে বেরিয়েছে, অথচ বাড়ি আসতেই দারোয়ান বলল ও নাকি এখনো ফেরেনি। আমার আমার কতটা চিন্তা হচ্ছিল এটা বোঝো? 2 ঘন্টা ধরে ওকে আমি পাগলের মতো খুঁজেছি, তখন আমার ভেতরে কি চলছিল এটাও বোঝো? সব শেষে যখন ক্যাম্পাসের একটা ছেলে বলল ওকে মাহিদের সাথে একটা গাড়িতে উঠে যেতে দেখেছে, তখন আমার কেমন লেগেছে বোঝো তোমরা? নাকি ও বোঝে? কি হলো বলো? আমায় মানুষ মনে হয় না? আমার চিন্তা হলো কি আমি পাগল হয়ে গেলাম, এতে কারোর কিছু যায় আসে না? আহানের চিৎকারে তুরার সাথে যেন কেঁপে উঠল ঘরের দেওয়ালও পর্যন্ত। রুবি আর আমেনা একে অপরের মুখ চাওয়াচাই করছে। প্রেমা এমন উচ্চস্বরের কথা শুনে ছুটে বেরিয়ে এসেছে। আহান ফোঁস করে শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। আসলে ইয়াস ভাই এসেছিল, মামুনি আমায় দেখতে চেয়েছিল, আর আজ ক্লাসও তাড়াতাড়ি শেষ হয়েছিল বলে আমি ভাবলাম একবার দেখা করে আসি। থেমে থেমে জড়তা ভরা গলায় বলল তোরা। আহানের কথাগুলো শুনে চোখ ভরে এসেছিল পানিতে। সেটা ভয়ে নাকি অনুতপে সেটা নিজেও বুঝে উঠতে পারছে না। কাজটা তুমি একেবারে ঠিক করনি তোরা। তোমাকে কোথাও যেতে আমরা নিষেধ করব না তো, তাহলে না বলে এভাবে কেন গিয়েছো? তাই বলে এভাবে না জানিয়ে তুমি না ফেরাই আমাদের কতটা চিন্তা হচ্ছিল এটা বোঝো? ইয়াজ, ইয়াজকে কার সাথে গেছিলে তুমি? আর মাহিদ কে হয় তোমার?